অভিনন্দন জানাই, তুমি খুব জলদি তাহলে তোমার বিয়ের অনুষ্ঠান খেতে পারছি। যদি আল্লাহ চায় তো। ভালো থাকবেন, আমার একটু তাড়া আছে। কথাটা বলে আবার প্রিয়ার সাথে হাঁটতে লাগলো। কেন যেন প্রিয়ার ঠোঁট ভেঙে কান্না আসছে। মন চাইছে রাস্তার মাঝে বসে হাত পা ছড়িয়ে চিৎকার করে কাঁদতে। সে শুধু নিচু স্বরে নীরবকে জিজ্ঞেস করলো, আপনি বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ, বিয়ে করব। মেয়ে ঠিক হয়ে গিয়েছে। মেয়েকে মা ও দেখেছে, আমার ও পছন্দ হয়েছে। এখন শুধু তাদের বাসার লোকজনের সাথে কথা বলে পাকা কথা করা বাকি। বয়স তো আর কম হচ্ছে না, কিছুদিন পর 30 পার হয়ে যাবে তো। প্রিয়ার কান্নাগুলো সব গলার মধ্যে দলা পাকিয়ে আছে। তার শ্বাসরুদ্ধ হয়ে আসছে। লহস্বরে বলল, আচ্ছা, আমি যাই স্যার। ঠিক আছে। এই শোনো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। রাতে কল দিলে ধরো কিন্তু, অনেক বেশি জরুরি কথা। প্রিয়া আর কিচ্ছু বলল না, ভেতরে চলে গেল। প্রিয়া দীর্ঘক্ষণ গোসল করলো, মনের স্বাদ মিটিয়ে আজ গোসল করলো। শরীরটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। নীরবের কল বেজে চলেছে অনবরত। সে কলটা ধরল না। রাতে প্রচন্ড জ্বর এলো। ফজরের আজান দিয়েছে বেশ কিছুক্ষণ। প্রিয়া দুর্বল শরীর নিয়ে হাতড়ে হাতড়ে মোবাইল থেকে তার চাচার নাম্বারটা বের করলো। আমি বিয়ের জন্য রাজি। যে ছেলের সাথে বিয়ে দেবে আমি তাকে বিয়ে করব। ইসমামের ভার্সিটিতে আজকে এডুকেটর হিসেবে যোগদান করার প্রথম দিন। চোখ খুলে আজরা ইসমামকে একবার দেখলো। বাহিরে এখনো অন্ধকার। আজরা তার স্বামীকে এক নজর দেখলো। ইসমাম সোজা হয়ে ঘুমাচ্ছে। কালকে তারা অনেক রাত পর্যন্ত ঝগড়া করেছে। গত রাতের কথা। আজরা ইসমামের কিছু পুরনো বইপত্র ঘাঁটছিল। হঠাৎ করে সেখান থেকে একটা নীল খাম বের হলো। খামের উপর খুব সুন্দর করে স্ট্যাম্পের মতো করে আঠা লাগানো, আর আঠার উপর কিছু শুকনো বেলি ফুল। চিঠিটা খোলা দেখে মনে হলো আগে কেউ পড়েছে। তার মানে ইসমাম নিশ্চয়ই চিঠিটা পড়েছে। আজরা চিঠিটা খুললো। চিঠির লেখাগুলোতে একবার নজর দিল। মেয়েটার হাতের লেখা খুব সুন্দর আর গুছানো, সোজা ধরনের। আজরা তার ধারের কাছেও নেই। আর সবচেয়ে বড় কথা, সেটা থেকে বেলি ফুলের কড়া সুবাস আসছে। চিঠির কথাগুলো কিছুটা এমন, প্রিয় সাদাব, তোমাকে দেখার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তোমার ঘন কালো চুলে হাত চালনা করা অতীব জরুরি হয়ে গিয়েছে। তোমার খরগোশের মতো দাঁতের হাসি, চশমার ভেতর থাকা উজ্জ্বল কালো চোখ আমার রাতের ঘুম হরণ করেছে। তুমি যখন হাসো তোমার গালগুলো স্ট্রবেরির মতো লাল হয়ে যায়, ইচ্ছে করে খেয়ে ফেলি। যেদিন কলেজের নবীনবরণে তুমি বেগুনি রঙের পাঞ্জাবি পরেছিলে, সেদিনই আমি ঘায়েল হয়ে গিয়েছিলাম। একটা ছেলেকে বেগুনি রং এত সুন্দর কিভাবে লাগতে পারে? পাঞ্জাবিটা মনে হয় তোমার জন্যই বানানো হয়েছিল, আর কাউকে বললে এত সুন্দর লাগতো না। তুমি যখন চশমা পরো তখন তোমাকে অনেক নিরীহ মানুষ লাগে আমার কাছে। তোমার চশমা পরা চোখ দুটো আমার অনেক প্রিয়। তোমাকে আমার অনেক পছন্দ হয়, অনেক ভালো লাগে। তুমি কি আমার প্রেমিক হবে? এসো না, প্রেমিক প্রেমিকা হয়ে দুজনে ভালোবাসার অনন্ত সায়ন পায়রি দিই। খামের ওপরে ফুলগুলো দেখছো? এগুলো আমার গাছের, যত্ন করে তোমার জন্য লাগিয়েছিলাম। ভেবেছিলাম প্রথম যেদিন তোমাকে মনের কথা বলা হবে সেদিনই তোমাকে দেব, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দাও না। তোমার সাথে কথা বলতে গেলে তুমি হয় কথার উত্তর দাও, না হলে এড়িয়ে চলে যাও। আর আমাকে এড়িয়ে যেও না, আমি তোমার বিরহে পাগল প্রায়। আমার ভালোবাসা গ্রহণ করো প্লিজ। ইতি সাদাবের প্রেমে পাগল সাফা। চিঠিটা পড়ে আজরার চোখ মুখ শক্ত হয়ে গেল। মেয়েটা রসিয়ে রসিয়ে প্রেমের চিঠি লিখেছে। মেয়েটা এটা কবে লিখেছে? আমাদের বিয়ের আগে না পরে? মনে তো হচ্ছে অনেক আগেই লেখা। কাগজটা কেমন হলুদ বর্ণ ধারণ করেছে। এই চিঠিটা কি ওনার কোনো প্রাক্তনের? ওনার কাছে কি এটা অনেক গুরুত্বপূর্ণ যার জন্য উনি এভাবে বইয়ের মাঝে লুকিয়ে রেখেছে? বেটা খাটাস, জাদ্রেল, কর্নেল, হাফ মেন্টাল। সাহস কি করে হয়? আমাকে তো বলেছিল আমি ওনার প্রথম ভালোবাসা। আজকে আশুক ফুপির মাইজা পোলা খবর করে ছাড়বো। হ্যাঁ, হাড় গোড় ভেঙে পাবনা পাঠাবো।
আর কিছুটা সময় গেলে হয়তো আজরার রাগ পড়ে যেত, কিন্তু ইসমামের কপাল খারাপ, সে সময় রুমে প্রবেশ করলো। ইসমামের মন মেজাজ কিছুটা খারাপ মনে হলো আজরার, সে সবে পাত্তা দিল না। ইসমাম, এদিকে আসুন তো। কি হয়েছে জলদি বলো, আমার অনেক কাজ আছে। আর যদি কোনো ফালতু বিষয় হয় তাহলে চুপ থাকো। ফালতু আপনি। এই চিঠিটা দেখুন তো, এটা আপনি বইয়ের ভেতর কেন এত যত্ন করে রেখেছেন? কিসের চিঠি? কোথাকার চিঠি? কবে কার চিঠি রেখেছিলাম? হয়তো ভুলবশত ফেলে দাও। না না না, ভালো করে দেখুন। চিঠিটা তুমি পড়েছো? হ্যাঁ, পড়েছি। তাহলে ভিতরে নিশ্চয়ই দেখতে পেয়েছো মেয়েটা কি লিখেছে। এটা আমি যখন কলেজে পড়তাম সেই সময়কার একটা মেয়ের লেখা চিঠি। সে নাকি আমাকে পছন্দ করত। যাই হোক, এখন বিয়ে করে বাচ্চার মা হয়ে গিয়েছে। প্রথমের কথাগুলো কিছুটা উত্তেজিত হয়ে বললেও শেষের কথাটা বলতে গিয়ে কিছুটা ধীরেই বলল ইসমাম, যার কারণে আজরার রাগ আরো বেড়ে গেল। আপনি এটা রেখেছেন কেন, তার জবাব দিন। মেয়েটা তো চিঠিতে লিখেছে যে আমি তাকে পাত্তা দেই না। সেগুলো পড়নি? শুধু শুধু ঝগড়া করতে আসবে না আমার সাথে। এক সেকেন্ড, এত আগের চিঠির কথা আপনার এখনো মনে আছে? এমনকি মেয়ের নাম ঠিকানা সব মনে রেখেছেন? কেন কেন কেন? তার মানে আপনিও মেয়েটাকে পছন্দ করতেন। আপনার চাপা স্বভাবের জন্য আপনি বলতে পারেননি, তাই মেয়েটা হাতছাড়া হয়ে গেছে, তাই না? তার চিঠি এখনো যত্নে রেখে দিয়েছেন যে ভালোবাসা উথলে পড়ছে না এটার জন্য। আপনার মনের ঘরে আমি সতীনের সাথে বসবাস করি, আমার স্থান দ্বিতীয়। আমি সতীনের ঘর করতে পারবো না। ইসমামের মেজাজ গরম হয়ে গেল। এই মেয়েটার সবসময় উল্টাপাল্টা কেন বুঝতে হবে? আল্লাহর দোহাই লাগে, চুপ করো তুমি। না না না, বলুন এই চিঠি আপনি এত যত্ন করে কেন রেখেছেন? প্রিয়া আপুকে তো ঠিকই এতগুলো কথা শুনিয়েছেন, এবার বলুন এটা কেন যত্নে রেখেছেন? ইসমামের মেজাজ চূড়ান্ত পর্যায়ে খারাপ হয়ে গেল। এই মেয়েটার বাচ্চামো স্বভাবটা সহ্য হচ্ছে না, এমনিতেই মাথা গরম হয়ে আছে। ইসমাম আজরার বাহু ধরে চিৎকার করে বলল, কি হয়েছে কি? হ্যাঁ, যত্ন করে রেখেছি, 100 বার রাখবো। বেশি করে যত্ন করে রাখবো। তোমার কি তাতে? আমার ব্যক্তিগত জিনিস। কি বললেন? কি হয়েছে? ব্যক্তিগত জিনিস? আমি আপনার ব্যক্তিগত কেউ নই। আপনি আমার ব্যক্তিগত কেউ নন। আপনার সাথে কথাই বলবো না। আমি চললাম মায়ের কাছে, রাত পোহালে বাপের বাড়ি চলে যাব। আমি আর আপনার সংসার করছি না। আপনি যখন ওই মেয়েকে পাবেন না, তার চিঠিকে বিয়ে করে সংসার করুন। অভদ্র, অসভ্য, সুবিধাবাদী। আজরার রুম থেকে বেরিয়ে গেল। ইসমাম কপাল চুলকে অসহায়ের মতো তাকিয়ে রইল। এই আজরুস কলিজা রাগ করে না। এই তুমি রাগ করেছো? আজরা মুখের উপর দরজাটা ঠাস করে বন্ধ করে দিয়ে চলে গেল। ইসমাম আর গেল না, এভাবেই বসে থাকলো। আজরা ইয়াকুবের রুমে নক করলো। ইয়াকুব বলল, কে? আমি আজরা ভাইয়া। আরে বুঝি, আয় আয় আমি পুচকিকে দেখতে এসছি। আয়, ভেতরে আয়। ইনাবা এখন জেগে আছে, মাত্র ঘুম থেকে উঠলো। তনিমা বিছানায় বসে ইনাবার সাথে খেলছিল। এসো আজরা, আমাদের সাথে বসো, চিপস খাও। আজরা চিপস খাচ্ছে আর ইনাবাকে কোলে নিয়ে আদর করে চুমু খাচ্ছে। তনিমা আজরার কানে ফিসফিস করে বলল, কি ব্যাপার, আজকে সূর্য কোন দিক থেকে উঠলো? বর বাসায় থাকলে তো আমার ধারের কাছে আসতেই চাও না। আমাদের তো একদম ভুলেই যাও। ঝগড়া হয়েছে নাকি? আজরা চোখ মুখ কুঁচকে বলল, হ্যাঁ হয়েছে, ছাগলটাকে ধোলাই দিয়েছি। কি নিয়ে ঝগড়া হয়েছে? আমি ওনার বইয়ের মধ্যে একটা পুরনো চিঠি পেয়েছি, সেটা নিয়ে ঝগড়া হয়েছে। ইয়াকুব শার্টের কলার টান টান করতে করতে বলল, আরে এসব লাভ লেটার কিছুই না। এমন বহুত মেয়েদের চিঠি আসতো আমাদের দুই ভাইয়ের জন্য, এগুলো ইসমাম পুড়িয়ে ফেলতো আর আমি মাঝে মাঝে রেখে দিতাম। আরে চিন্তার কিছু নেই, ইসমাম তো মেয়েদের ধারের কাছেও যেত না। বেচারা এটার জন্য অনেক কথা শুনতো বন্ধুদের থেকে। তনিমা তাচ্ছিলের স্বরে রসিয়ে রসিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, একদম চিন্তা করো না, চিন্তার কিছুই নেই। এদের দুই ভাইয়ের পিছনেই তো মেয়েদের লাইন লেগে যায়। আমরাও সেই লাইনেই ছিলাম। ভাগ্যিস মহাজনদের দেখা পেয়েছি। তোমার জন তো বিয়ের আগে প্রেম করেনি, আমার জন তো বিয়ের আগে প্রেম করে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে তারপর আমার কাছে এসেছিল। এমনকি আমি বলেছিলাম যে এত ভীতু লোক আমার পছন্দ না, তারপরও কী পরিমাণ ভীতু আমার বিয়ে হয়ে যাচ্ছিল, অথচ মনে মনে ভালোবেসে বসে আছে। একটা বারও সাহস করে বলতেই পারেনি, তনিমা তোমাকে ভালোবাসি, সব ছেড়ে ছুড়ে আমার হয়ে যাও। শেষমেশ কিনা আমাকেই প্রপোজ করতে হলো নবাবকে। আমি একদম ভীতু না, আমি তো জানতাম তুমি ওই ইয়ামিনকে পছন্দ করো। ইস, বয়েই গেছে আমার।
আমি আপনাকে পছন্দ করি সেটা আপনার বুঝতে তো মাথা লাগবে রাদীপ সাহেব। আপনার ঘরে মাথা নেই, ডাসা আছে। এই, তুমি কিন্তু এখন অন্য লাইনে চলে যাচ্ছ। এখানে আজরা বুচির বিষয়টা নিয়ে কথা বলছি। তুমি বিয়ের আগে প্রেম করনি ইয়াকুব? সেই মেয়ে তোমাকে ছেঁকা দেয়নি? তুমি তার বিরহে আমার কাঁধে মাথা রেখে কাঁদনি? আমার কাছে নির্লজ্জের মতো প্রেমের কাহিনী বলনি? হ্যাঁ বলেছিলাম, আমি তো তোমাকে সব ক্লিয়ার করে বলেছিলাম। প্রাক্তনের কথা নিয়ে যেন আমাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে। তাতে কি, প্রাক্তন তো তোমার ছিল। সেই মেয়ে তোমাকে ধোকা দিয়ে বিদেশে না গেলে তো আর আমাদের দেখা হতো না। কথা বিপদসীমার উপরে চলে যাচ্ছে বুঝতে পেরে আজরা কেটে পড়ার সিদ্ধান্ত নিল। এখানে তাদের থেকেও বড় ঝগড়া হবে বলে আভাস পাচ্ছে। ইসমাম সাধারণত আজরার সাথে ঝগড়া করে না, আজরা নিজে থেকে করলেও শান্ত থাকে, তাই তাদের তেমন একটা ঝগড়া হয় না। আজরা ইসমামের সাথে ঝগড়া করে পারে না, অপকটে নিজের দোষ স্বীকারও করে। ইসমাম সবসময় শান্ত স্বরে শুনে হেসে আজরাকে 2-3 বার জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর চলে যায়। আজরা তাই ঝগড়া করে বেশি একটা সুবিধা পায় না। আজরা অনুভব করলো বিয়ের আগে ইসমামের সাথে ঝগড়া করে এক ধরনের মজা ছিল, এখন তেমন একটা মজা লাগে না। তবে এদের বিষয়টা অন্য, এরা সমান তালে ঝগড়া করতে সক্ষম। আজরা ইনাবাকে রেখে চুপচাপ সেখান থেকে চলে গেল। নিজের রুমে উকি ঝুঁকি দিয়ে দেখলো ভালো হয়েছে হাফ মেন্টালটা নেই। আজরা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিল। ইরাবতী, মা, হ্যাঁ বল, তোর কি ক্ষুধা লেগেছে? আমার ক্ষুধা লেগেছে। তুমি কি আমার খাবারটা দেবে? আমি গিয়ে শুয়ে থাকি, শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল লাগছে। কেন রে, কি হয়েছে? শরীর খারাপ? আরে না না না, ক্লান্ত, ঘুমের দরকার। আজকাল লোকজনের সাথে ঝগড়া করে আমি ক্লান্ত। কাহিনী বুঝতে পেরে ইরা হাসলো। এটা নতুন না, ইসমামের সাথে ঝগড়া হলে আজরা খুঁতখুত করে আর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে। আজরা তাড়াতাড়ি সবার আসার আগে খেয়ে নিল, তারপর চুপচাপ নিজের রুমে চলে গেল। লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়ল। যদিও ঘুম আসছে না, এদিক ওদিক করতে করতে বেশ কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। নিচে বসে থেকে খাবার সময় ইসমাম বলল, আম্মু, আজরুস কোথায়? আজরার নাকি শরীর ভালো লাগছে না, তার জন্য আগে আগে গিয়ে শুয়ে পড়েছে। শরীরটা ভালো লাগছে না, আমি খাবো না এখন। আরে খেয়ে যা, তেমন বিশেষ কিছু না। না, পরে আসছি। ইসমাম রুমে গেল। রুমের লাইট নেভানো, এমনকি আজকে আজরা ডিম লাইট পর্যন্ত জ্বালায়নি। আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা, তারপরও জোরে ফ্যান ছেড়ে দিয়ে রেখেছে গাধাটা। আমার সাথে রাগ করেছে, আমার অভিমানিনী। এত রাগ যে কোথা থেকে আসে, সারাক্ষণ শুধু ঝগড়া করতে মন চায়, তাই না? আর সেই মেয়ের চিঠি আমি কেন রাখতে যাব? যারটা রাখতে চাই তার তো কোনো পাত্তা নেই, সে তো আমাকে একটা চিঠিও লেখে না। অলস মেয়ে। ইসমাম ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল, তারপর তার পাশে গিয়ে বসলো। আজরা বাম দিকে কাত হয়ে গালে হাত দিয়ে ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে চোখ মুখ কুঁচকে আছে কেমন। এটা দেখে ইসমাম হেসে দিল। আজ ঠিক তাদের বড় হবার পর প্রথম সাক্ষাৎকারের আজরার মুখভঙ্গির কথা মনে হলো। ইসমাম আজরার গায়ের কাঁথাটা একটু ভালো করে টেনে দিল, ফ্যানের পাওয়ার কমিয়ে দিল। আজরার গালে হাত বুলাতে বুলাতে বলল, তুমি কেন এত রাগ করো বলো তো? রাগলে গালগুলো টমেটোর মতো লাল হয়ে যায়। আমার তখন তোমাকে কামড়ে দিতে ইচ্ছা করে। অমন কিছু করলে তো আবার নিজেই আমাকে চারিত্রিক বৈশিষ্ট্যর সার্টিফিকেট দিয়ে দিবে। ইসমাম আজরার কপালে হাত দিল। আজরা ঘুমের মধ্যে একটু নড়েচড়ে উঠল। ইসমাম বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে তাকে দেখছে। ঘুমন্ত আজরুসকে ল্যাম্পের আলো পড়ায় অনেক সুন্দর লাগছে। ইসমাম আজরার গালে হাত বুলাচ্ছে। ইসমাম আজরাকে জড়িয়ে ধরলো, তারপর হুটহাট কতগুলো চুমু খেয়ে নিল। আজরা ঘুমের মধ্যেও মুখ দিয়ে সূচক শব্দ করছে। এটা দেখে ইসমাম বেশ মজা পেল, আবার কতগুলো চুমু দিল। আজরা ইসমামকে নিজের থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার ঘুমের দেশে তলিয়ে যাচ্ছে। ইসমাম আজরার নাকের আগায় একটা ছোট্ট করে কামড় দিল। আজরা ঘুমের মধ্যে নাকের আগায় ডলতে ডলতে বিড়বিড় করে বলল, কালকে থেকে বয়কট করছি। খাটাস, জাদ্রেল, হাফ মেন্টাল। ইসমাম অবাক হয়ে গেল। এই মেয়ে ঘুমের মধ্যে এগুলো কি বলছে? এই, তুমি আমাকে কেন বয়কট করবে? আমি না তোমার স্বামী হই? আপনাকে বয়কট করলাম। ওই চিঠি আপনাকে পানির সাথে গুলিয়ে খাওয়াবো। এ কি? ও তো মনে মনে আবার আমাকে কোনো বিষাক্ত
শরবত খাওয়ানোর প্ল্যান করছে। হতেও পারে চিঠিটা আবার আমাকে চায়ের সাথে গুলিয়ে খাওয়ালো।